নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠান। তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন ইমন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এসএম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন। মাস্টারমাইন্ড মহানগর যুবলীগ নেতা বাপ্পি, দাবি ডিবির। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। রাজধানীতে কোথাও মিলে দিনে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। দেশের 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালেও রোগীর ভিড়। পরিবেশ তৈরি না হওয়ার অভিযোগ করে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি। পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কাজ করছে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের আগে লুঠো অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আপিল করেছেন 164 জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল। বাদ পড়াদের পাশাপাশি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করেন কেউ কেউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তাদের। প্রতিনিয়ত আমরা বুলিং এবং বিভিন্নভাবে হুমকি ধমকির শিকার। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই। প্রশাসন ক্ষেত্র বিশেষে নিরপেক্ষ নেই, আমি তা যা দেখছি। এদিন বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি। সে কারণে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা তার। পাতানো নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র। আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। পক্ষপাত মুক্ত থাকতে ইসির প্রতি আহ্বান জানিয়ে সিএসির সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরাও। প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে ইসি। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের রোহিঙ্গা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ আনসার কোস্টগার্ডের প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,682 জন তালিকাভুক্ত হয়েছেন।
এর মধ্যে দেশে 7,61,240 জন এবং প্রবাসী 7,82,542 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে অ্যাপ তৈরি হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে আগামী 100 বছরের নির্দেশনা পাবে দেশ। আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি সিচুয়েশন ইলেকশনের সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে। ঢাকার 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল। এ সময় নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউ এর সহযোগিতা চান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। তারা বলেছেন যে অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বিরোধী অবস্থান নিয়ে কাল হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভারতে বসে হত্যার নির্দেশ দেয় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। খুন করে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভারতে পালাতেও ভূমিকা রাখে বাপ্পি। ঘটনার 1 মাসেরও কম সময়ে 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডিবি প্রধান। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে 2 জন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়া তদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি বলছে, হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর
তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার শীতে ও রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা, কোথাও মিলে দিনে মাত্র 1 ঘন্টা, তাও গভীর রাতে। এলপিজির বাড়তি দাম নিয়ে নৈরাজ্যেও ক্ষুব্ধ নগরবাসী। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিতের পর গ্যাস দেওয়া হচ্ছে আবাসিকে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। আমাদের প্রেসার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেওয়া হচ্ছে গ্যাস। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলীতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে, এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা জানান, মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তার দাবি, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় বাসা বাড়িতে গ্যাসের সংকট। সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি। এলপিজি দাম অস্বাভাবিক হয়েছে, এটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় মোবাইল কোড করা হয়। শীতের দাপটে জুবুথুবু প্রাণ প্রকৃতি। 10 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। শীতের কারণে 11টা বাজলে লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু, হাত পা শিখতে নেই আসতেছে খালি। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা। এতে কাটছে না কুয়াশা, এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন
এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। এনইআইআর সিস্টেম চালু নিয়ে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছেন মোবাইল ব্যবসায়ীরা। ডিআরইউতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মার্চ পর্যন্ত সময় দিয়েও 9 উৎপাদক প্রতিষ্ঠানের স্বার্থে সিদ্ধান্ত বদল করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ভেঙে ব্যবসা করার অভিযোগ তুলেছেন হ্যান্ডসেট উৎপাদকরা। করফাকি ও অবৈধ ফোনের ব্যবসা বন্ধে গেল বছরের 16 ডিসেম্বর থেকে দেশে এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। আর আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানির সুযোগ দেয়া হয় চলতি বছরের 15 মার্চ পর্যন্ত। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে 1 জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু এবং আনঅফিসিয়াল ফোন বৈধ করার সুযোগ দেওয়া হয় 31 ডিসেম্বর পর্যন্ত। এনআইআর সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে দায়ী করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্তে মোবাইল বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। তৈয়ব সাহেব উনি কথা দিয়েছিলেন মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। বিটিআরসির ওয়েব পেজে দিয়েছিল না, দেওয়ার পরে 3-4 দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে। পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কড়া সমালোচনা করেছে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন এমআইওবি। এনইআইআর সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। দেয়ার ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন যে আমরা মহিলাদের নিয়ে আসবো, সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি, সবাই ইনপুট করতে পারবে। এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে, এটা আমার মাথায় ধরতেছে না। এ সময় বিশ্ববাজারে চিপসেটের দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারে স্মার্টফোনের দামও বেড়েছে। এর সঙ্গে এনইআইআর সিস্টেম চালুর কোনো সম্পর্ক নেই বলে জানায় এমআইওবি। সবগুলো ডেটা এখন এনইআইআর সিস্টেমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন রাত 11টার সময়। নেত্রকোনায় মালিকানা জমিতে সরকারি মালামাল রাখার জেরে দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, কেন্দুয়ায় সরকারি রাস্তা মেরামতের কাজ চলছিল। সড়কের ইট সুরকি রাখায় লতিফ মিয়া ও এখলাস মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে 2 গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে একজন যুদ্ধবন্দী আখ্যা দিয়ে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে, এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।